আজকের যে বিষয়বস্তু রাখছি একটা হচ্ছে freelancer.com আর একটা হচ্ছে ফেসবুক কভার অ্যান্ড অ্যাড ডিজাইন। এখন কথা হচ্ছে যে আমি আজকে কি freelancer.com এ আপনাদের দেখাবো না আমাদের পরবর্তী ক্লাসে দেখাবো, যে আপনারা সবাই প্রস্তুতি নিয়ে নেবেন, বা অনেকেরই তো মনে হয় অলরেডি অ্যাকাউন্ট আছে freelancer.com এ। কার কার freelancer.com এ অ্যাকাউন্ট আছে? আমার ছিল ভাইয়া। ওকে। আর এদিকে কারো freelancer.com এ অ্যাকাউন্ট আছে কি? জি ভাইয়া আমার ওকে, তাহলে 3 জন আমরা আছি এখন, 9 জন, অর্থাৎ 6 আমরা যারা আছে প্রায় 6 জন নেই, বাকি 3 জনের আছে। এখন কথা হচ্ছে আমরা যেহেতু আপাতত নতুন, যারা জানেন অবশ্যই ভালো, রেগুলার freelancer.com এ আপাতত বিজনেস কার্ড নিয়ে কন্টেস্ট করব। fiverr.com এ আমরা কিছুদিন পরে যাব, তার সাথে আমরা পিক বেস্টে রিসেলেবল মার্কেট প্লেস এখানেও প্রবেশ করব। আমি চিন্তা করে দেখলাম এটাই মনে হয় সবচেয়ে বেস্ট হবে। ভাইয়া 27 টাকা দেওয়া যায় না? হ্যাঁ, 27 টাকা দেওয়া যায়। আসলে 27 টাকা একটু বেশি ভালো কোয়ালিটির ডিজাইন দিতে হয়। আহ, আপনি চাইলে নিজ থেকে চেষ্টা করতে পারেন। 27 টাকা যাবো আমরা কিছুদিন পরে, একটু বেশি ভালো কোয়ালিটির ডিজাইন যেহেতু দেওয়া হয়। আর পিক বেস্টে নতুনদের জন্য শুরুটা বেস্ট, সেখানে যদি একটু ডিজাইন খারাপ হয় সেক্ষেত্রে তাও চলে। ভাইয়া পিক বেসতে সেল কেমন পাওয়া যায়? ওখানে 1000 সেলে আপনার $25 দেওয়া হয়। এক্ষেত্রে যদি ট্রেন্ডিং ফলো করা হয় সেক্ষেত্রে মোটামুটি ভালো সেল আসে, যদি ট্রেন্ডিং ফলো করা হয়। এখন আমার মনে হচ্ছে তাহলে আমরা freelancer.com সম্পর্কে আগামীকাল, অর্থাৎ যে আগামীকাল বন্ধ থাকে, তাহলে 5 তারিখে freelancer.com সম্পর্কে অ্যাকাউন্ট খুলি এবং 5 তারিখের পর থেকে আমরা প্রত্যেকে কন্টেস্টে অ্যাটেন্ড করব, এবং আগের তুলনায় এবার আমরা একটু বেশি সিরিয়াসলি ভাবে নিব। আর এখন দেখলাম যে কন্টেস্টে গতকাল যখন আমি রিসার্চ করি, কন্টেস্টে এখন আগের থেকে আরো বেশি মানুষ কাজ করতেছে। freelancer.com এ আমার এখন পর্যন্ত কয়েকটা কন্টেস্ট আমি চেষ্টা করছিলাম, এরপরে যখন ফাইবারে কাজের চাপের কারণে ফ্রিল্যান্সার আমার তেমন কাজ করা হয়নি। তবে freelancer.com এর প্রত্যেকটা বিষয় আমার দেখা হয়েছে, যদি এখানে কিছু কিছু কাজের দিক থেকে 4 স্টার পর্যন্ত পাইছিলাম, তবে ফাইবারে যেহেতু অনেকগুলা। ভাইয়া ফ্রিল্যান্সারে কাজ করলে হতাশ লাগে পুরা, মানে এটা উইনও করা যায় না, কিছু হ্যাঁ, না, যেগুলা উইন করায় মানে ওগুলা দেখা যায় যে আমাদের পছন্দ হয় না। হ্যাঁ এমনটা কি যে হয়। চায় ওরা কিন্তু। হ্যাঁ এমনটাই হয়, কিন্তু যেহেতু আবার আমরা নতুন, আমরা যদি একসঙ্গে আমরা যতজন আছি, আমরা যদি সবাই যদি একজনে 5টা করে এন্ট্রি দেই, আর যে আমরা ক্লাসে আছি কিন্তু প্রায় 20 জন, 20 জনে যদি 5টা করে এন্ট্রি দিই তাহলে 100টা কিন্তু আমাদেরই হয়ে যাচ্ছে, 100টা ডিজাইন। এক্ষেত্রে আমাদের যে কেউ একজন কিন্তু আর কি পাওয়ার খুবই চান্সটা অনেক বেশি থাকতেছে। এটাই একটা। এখন দেখেন যে আমি যে বিজনেস কার্ড সম্পর্কেই সার্চ দিই, কন্টেস্ট আর একটা হচ্ছে প্রজেক্ট ইংলিশ। ওকে, নিউ বিজনেস কার্ড। তবে আবার এখানে আবার ডলারটা আবার অনেক বেশি। 4 দিন বাকি আছে, অলরেডি 483 জন এন্ট্রি দিয়ে দিছে। সেন্টিমিটার দিয়ে ওনার কার্ড সাইজটা বুঝাইছে। এটা আমি গতকাল দেখছি, ইনি রেডিংও করছে। সেক্ষেত্রে আমরা অন্যান্য কয়েকটা ব্যাচের ক্ষেত্রে দেখলাম তারা কয়েকজন freelancer.com এ মোটামুটি একটা কয়েকজন উইন করছে। সমস্যা নেই, সেক্ষেত্রে আমরাও উইন করব। এখন কথা হচ্ছে যে আজকে কি দেখানোটা ঠিক হবে? আমার মনে হচ্ছে পরের ক্লাসেই দেখাই, যদিও আজকে এই বিষয়টা রাখছিলাম এই জন্য 2টা টপিক রাখছি। যদি স্টুডেন্ট কম হয় তুলনামূলক, তাহলে আমরা ফেসবুক অ্যাডস নিয়ে আলোচনা করব। আর যদি আমরা মানুষ বেশি থাকি তাহলে চলে যাব আমরা freelancer.com সম্পর্কে। আর অ্যাকাউন্ট খোলার জন্য যেহেতু একই পিসিতে একাধিক অ্যাকাউন্ট খোলা যায় না, আমার এই পিসিতে অলরেডি freelancer.com এর অ্যাকাউন্ট আছে, সেটা আপনাদের এখান থেকে যে কাউকে একজন স্ক্রিন শেয়ার করে আমরা যাদের অ্যাকাউন্ট নেই তাদের অ্যাকাউন্ট খুলবো। এখন তাহলে আমরা এরপরের দিন আমরা কে অ্যাকাউন্ট খুলবো বলেন? কে আমি বলে দিব, আপনারা স্ক্রিন শেয়ারের মাধ্যমে অ্যাকাউন্ট খুলবো আমরা।
তাহলে এই দিক থেকে সুলতানা তন্নি আপু, আপনার কি ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আছে বলছিলেন? জি ভাইয়া। ওকে। এদিকে আবির দাস ভাই, আবির দাস উনি মিটিং এ নেই। তন্ময় দত্ত ভাই অ্যাকাউন্ট নাই। তাহলে কি আমরা আগামী ক্লাসে অর্থাৎ পরের ক্লাসে তো আপনি থাকবেন তাই না? তাহলে আপনার অ্যাকাউন্টটা দিয়ে অন্যান্য জন যারা আছে তাদেরকে, যারা অ্যাকাউন্ট এখন খুলেনি, তাহলে আপনার অ্যাকাউন্ট দিয়ে শো করাই। আপনি কি এরপরে ক্লাসে স্ক্রিন শেয়ার করতে পারবেন যে কিভাবে অ্যাকাউন্ট খুলে? আমি আপনাকে ইনস্ট্রাকশন গুলো দিব, আপনি সেই হিসাবে কাজ করলে হয়ে যাবে। বেশিক্ষণ লাগবে না অ্যাকাউন্ট খুলতে, জাস্ট যতটুকু সময় লাগে পরবর্তীতে আমার অ্যাকাউন্ট থেকে আমি সেটিং গুলো দেখাই দিব। তাহলে এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, বা এদিকে যারা আছেন, এক্ষেত্রে আপনার দিক থেকে আপনি আপনার যে ইমেলটা ব্যবহার করবেন সেই ইমেল, যে পাসওয়ার্ড ব্যবহার করবেন সেই পাসওয়ার্ডটা আপনি মুখস্থ রেখে দিলেন, সেই সময় শুধু আপনি টাইপ করে দিলেন, এটা ডট ডট হিসেবে আসবে, আমরা কেউ দেখতে পাবো না, ওটা নিয়ে চিন্তার কোনো প্রয়োজন নেই। তারপরে আপনার সেক্ষেত্রে আপনার ইমেল, আপনার পাসওয়ার্ড, আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে নাম দেয়া আছে, বার্থডে যেটা দেয়া আছে, সেই অনুযায়ী সুন্দর করে একটা টেক্সট ফাইলে আপনি লিস্ট করবেন। টেক্সট ফাইল বা ওয়ার্ড ফাইলে, যেমন রাইট বাটন ক্লিক করে আমি এখানে টেক্সট ফাইল, ঠিক এরকম টেক্সট ফাইলে আপনার নাম, কোন ইমেল ব্যবহার করতে, যাবতীয় জিনিস একটা সুন্দর করে লিস্ট করবেন। পাসওয়ার্ড ছাড়া ওটা মনে রাখবেন, আমরা এখান থেকে কপি পেস্ট করে সরাসরি বসাবো। ওকে, তাহলে আপনাকে আমি এই বিষয়টা আপনার দিক থেকে এটা থাকলো। আর দেখি কেউ কোনো হোমওয়ার্ক এর মধ্যে করছে কিনা। 782, 826। ঠিক আছে, কারো কোনো হোমওয়ার্ক নেই, যদিও কিছু ডিসকাস করে আপনারা হয়তো দিতে পারতেন। তাহলে যদি চলে যাই, প্রথমে আমরা ফেসবুক অ্যাড ডিজাইন বা অ্যাড ডিজাইন অ্যান্ড কভার ডিজাইন একসাথে দুটাই। ফেসবুক অ্যাড ডিজাইন এবং কভার ডিজাইন কিন্তু বর্তমানে প্রচুর চাহিদা। আমরা যদি ফেসবুক অ্যাড ডিজাইন নিয়ে ফাইবারে গিগ তৈরি করি, তাহলে কিন্তু খুব সহজেই আমরা কাজ পেতে পারি অন্যান্যগুলোর তুলনায়। তবে আমাদের আগে ভালো ডিজাইন করতে শিখতে হবে। আমরা যদি ভালো ডিজাইন করতে না পারি, সেক্ষেত্রে রিভিউ খারাপ হওয়ার বা এই চান্সগুলো থেকে যায়। হ্যাঁ, জি ভাই, শুনতে পাচ্ছি আপনাকে। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে, আপনি ভালো আছেন? তাহলে দেখেন, ফেসবুক অ্যাড ডিজাইনের যদিও $5 এদিকে চলতেছে, তবে আমাদের অ্যাড ডিজাইন তুলনামূলক খুব ভালো চলতেছে বর্তমান। আর ফেসবুকে আমরা সর্বপ্রথম ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে গিগ খুলবো, তারপর অ্যাড ডিজাইন নিয়ে গিগ খুলবো। আর যদি কারো ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে গিগ খুলতে না চান, সেক্ষেত্রে সমস্যা নেই। এই জন্য আপনাদের ক্লিপিং পাতে একটু আমি ডিটেলস দেখাইছিলাম। ওকে, তাহলে প্রথমে আসি ফেসবুকের কভার ডিজাইন সম্পর্কে। কভার সম্পর্কে আমি ডিটেলসে আসতেছি। আমরা সকলে জানি যে ফেসবুকের কভার সম্পর্কে, ফেসবুকের কভার কোনটাকে বলা হয়ে থাকে। আমি যদি আমার ফেসবুকে যাই, এখানে দেখেন আমাদের গ্রুপে যে আসতেছে, গ্রুপের উপরে যে একটা এই যে ফাঁকা
যে অংশটা একটু থেকে একটা ইমেজ ব্যবহার করার যে অংশটা থাকতেছে এটাকে বলতেছে আমরা কভার। কভার কিন্তু একটা নির্দিষ্ট সাইজ আছে। এখন দেখেন কভার শুধু সাইজ দেখলেই যে করব এমনটা কিন্তু নয়। কভারে আমরা সাইজ তো মেনটেন করব, তার সাথে ডিজাইনের দিক থেকেও কিছু ফ্লো করব। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? ভালো আছেন ভাই? জি ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ঠিক আছে, তাহলে বলেন দেখি সবাই ভালো আছে ভাই, সবাই সালাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ব্যাগ আসি। দেখেন আমাদের কভার কোথায় কোথায় ব্যবহার হয় বলেন দেখি। ফেসবুকে কিন্তু তিনটা জিনিস আছে, একটা হচ্ছে আমাদের প্রোফাইল, তারপরে হচ্ছে পেজ, আর একটা হচ্ছে আমাদের গ্রুপ। তাহলে আমরা প্রথমত একটা এখানে গ্রুপ ওপেন করলাম, একটা প্রোফাইল ওপেন করলাম, আর একটা আমরা পেজ ওপেন করি। ভাই, হ্যাঁ আপু বলেন। ফেসবুক কভার আর ইনস্টাগ্রাম টুইটার এগুলো তো একই হবে সাইজ নাকি আলাদা? আসলে ফেসবুক কভার ডিজাইন করা হয়েছে, ইনস্টাগ্রাম কভার ডিজাইন করা হয়নি, সম্ভবত ইনস্টাগ্রাম কভারের সাইজ আলাদা। এখন তো আমাদের হ্যাঁ আমাদের সেম মানে একই তো এগুলা হ্যাঁ কভার ডিজাইন। হ্যাঁ কভার ডিজাইন সব তো একই, সব ডিজাইন সব। এক একটা সাইজ তো পেয়ে হ্যাঁ এখন কিন্তু সব কিছুই কভার আলাদা, তারপর লিঙ্কডইনের কভার সাইজ আলাদা, হ্যাঁ ফেসবুকের আলাদা। ইউটিউবের আলাদা। এখন কথা হচ্ছে কি ডিজাইন তো সব একই রকম, খালি সাইজ গুলাই এখন আলাদা। তাহলে দেখেন আমরা প্রথমে একটা পেজ ওপেন করি। এখানে একটা দেখেন, এটা আমি একটা পেজ ওপেন করছি, তারপরে একটা গ্রুপ ওপেন করছি, তারপরে একটা প্রোফাইল ওপেন করছি। তিনটারই কিন্তু কভার আছে। তার মানে ফেসবুকে কভার কিন্তু তিন জায়গায় ব্যবহার হয়। এক নম্বর হচ্ছে প্রোফাইল, তারপর হচ্ছে আমাদের পেজ, তারপর হচ্ছে গ্রুপ। এক্ষেত্রে আমাদের বায়ার যে কোনো দিক থেকে আমাদের এই যে গ্রুপ হোক বা তার নিচের প্রোফাইলের হোক এবং পেজের কভার ইমেজ তৈরি করে দিতে পারে, তৈরি করতে বলতে পারে। এক্ষেত্রে দেখবেন যে এক একটা সাইজ এক এক রকম, আবার মোবাইলের ক্ষেত্রে সাইজটা কিন্তু একটু আলাদা হয়। জাস্ট আমরা যেখানে সার্চ দিই ফেসবুক, গতকাল আমি সার্চ করছিলাম এগুলা বিষয়ে, যার কারণে আসছে ফেসবুক প্রোফাইল কভার ইমেজ। তাহলে দেখেন এখানে যে কতগুলো গাইডলাইন 2020-এর দিক থেকে এক একটা ওয়েবসাইট যতটুকু লিখছে আমরা এই দিক থেকে দেখি প্রোফাইলের দিক থেকে। এখানে মূলত এটা 820 থেকে 312, এটা হচ্ছে প্রোফাইলের জন্য, আর হচ্ছে মোবাইলের জন্য। ওইটাই যখন কোনো মানুষ মোবাইলে দেখবে তখন 640x360 পিক্সেল, এটা হচ্ছে প্রোফাইলের জন্য। ঠিক একইভাবে ফেসবুক গ্রুপের জন্য যদি দেখেন আপনি, এটা কিন্তু আবার গ্রুপেরটা আলাদা, 640x859। সেক্ষেত্রে আমাদের দেখে নিতে হবে যে আমরা প্রথমে মূলত কিসের জন্য আমরা কভার ডিজাইন করতেছি। সেটা হতে পারে প্রোফাইলের জন্য, হতে পারে গ্রুপের জন্য, বা পেজের জন্য। এটা তাহলে আমরা গুগল থেকে সার্চ করে এটা জেনে নিতে পারি। তাছাড়া আরেকভাবে আমরা জেনে নিতে পারি, সেটা হচ্ছে বিশেষ করে যে এই যে পুরাতন নতুন যে আপডেট ফেসবুকের যে ভার্সনটা আছে সেক্ষেত্রে বুঝতে অসুবিধা হয়, কিন্তু পুরাতন যে ভার্সনটা আছে সেটার মাধ্যমে আমরা খুব সহজে বুঝতে পারি। আপডেট এবং পুরাতন বলতে আমি যেটা বুঝাতে যাচ্ছি এটা কি বুঝতে পারছেন? যেমন দেখেন আমার ফেসবুকটা কিন্তু তুলনামূলক আলাদা, এটা হচ্ছে আপডেট ভার্সন, আর ক্লাসিক ভার্সন বলতে বোঝাচ্ছি আমি যেমন এটা হচ্ছে ক্লাসিক ভার্সনের কথা, এটা বলতেছি। তাহলে দেখেন দুটা ফেসবুক কিন্তু দেখতে দুরকম। এটা হচ্ছে আপডেট থিম নিয়ে আসছে, এটা হচ্ছে পুরাতন থিম। এটার মাধ্যমে কিন্তু আমরা কভার ডিজাইনটা আমরা জানতে পারি। কিভাবে জানতে পারি? এখান থেকে রাইট বাটন ক্লিক করে পেজ ইন্সপেক্ট এলিমেন্টে আসলাম, তারপর হচ্ছে এই প্রথম অপশনটা ক্লিক দেওয়ার পরে
আমরা যদি এই যে এখানে ধরি মাউসটা আমাদের, দেখেন উপরের দিকে চলে আসছে, দেখতে পাচ্ছেন ইমেজের ক্ষেত্রে একটা লেখা আসতেছে। হ্যাঁ ভাইয়া দেখা আগে একটা উপরের দিকে আমাদের কভার সাইজ কত সেটা লেখা আসছিল। একটু রিলোড দেই। আর নতুন আপডেট ভার্সনের ক্ষেত্রে এটা শো করাচ্ছে না দেখলাম, তবে পুরাতন ভার্সনের ক্ষেত্রে এটা শো করাচ্ছে। এই যে লেখা আসছে, উপরের দিকে মাউসটা ধরে রাখলেই, হোভার করলেই 851x315। ঠিক এইভাবেও আমরা সাইজটা দেখতে পারি, কিন্তু এক্ষেত্রে সাইজটা কম বাড়া হয়, আর ফেসবুকের সাইজ নতুন থিম অনুযায়ী কিন্তু কম বাড়া হতে পারে। আরো কিছু লক্ষ্য রাখতে হবে, যেমন দেখি আমরা যে পেজের ক্ষেত্রে ডিজাইন করতেছি, আপডেট ভার্সনটা দেখেন এইদিকে কিন্তু অল্প জায়গা নিচ্ছে। আবার যদি আপনি এখান থেকে পূর্বের যে এখান থেকে প্রোফাইলের যে পেজ ডিজাইনটা দেখেন, এখানে কিন্তু আমার কিছু অংশ কি হচ্ছে, প্রোফাইল পিকচারটা নিয়ে নিচ্ছে। আবার এদিকে আপডেট ইনফো অ্যাক্টিভিটি লক, আপনি যে খুব গুরুত্বপূর্ণ অংশ এই কোণের মধ্যে ইউজ করেন, তাহলে কিন্তু আপনার প্রোফাইল পিকচার দিয়ে সেটা ঢেকে যাবে। এই জন্য আমাদের ডিজাইনের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে কোথায় কোথায় আমার প্রোফাইল পিকচার থাকতে পারে, কোথায় আমার এই যে ইনফো অ্যাক্টিভিটি এগুলো থাকতে পারে, সে অনুযায়ী আমাদের এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্য জায়গায় ব্যবহার করতে হবে। তাহলে এদিক থেকে আমরা ফেসবুক কভার ডিজাইনের সাইজের দিক থেকে আমার মনে হচ্ছে আমরা ক্লিয়ার। তাহলে আমরা আমাদের বুঝতে হবে যখনই বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী উনি কোথায় তার ফেসবুক কভার ডিজাইনটি ব্যবহার করবে, সেটার উপর ভিত্তি করে আমরা কভার ডিজাইন করব। ঠিক সিমিলার আমরা যেভাবে বিজনেস কার্ড কপি করছিলাম, ঠিক একইভাবে এখানেও কিন্তু আমরা ফেসবুক কভার ডিজাইন কপি করব। তার আগে আপনাদের আমি একটু বিষয় দেখাই দিতে চাই যে আমাদের ক্লাস মডিউলের দিকটা আমরা কতটা আগাইলাম। এখানে ফটোশপের ক্লাস মডিউল অনুযায়ী আমি এটা একটু রিভিউ করতে যাচ্ছি। আমরা কিন্তু অলরেডি ফটোশপের সব বিষয়গুলো শেষ করে ফেলছি, শুধু ডিজাইন ব্যতীত। তাহলে দেখেন এখানে ক্লাস 1-এ যেটা প্রথম থেকে এখান থেকে রিভিউ করি, ফটোশপের মূলত আমাদের ডিজাইনের জন্য যেগুলো যেগুলো শেখা প্রয়োজন, কোনো মিসিং গেলে আমাকে বলবেন আপনাদের দিক থেকে। যেমন এখানে দেখেন ইন্টারফেস, ডকুমেন্ট সেটআপ, জুম ইন জুম আউট, ডকুমেন্ট প্যান, আমি প্রত্যেকটা দেখলাম এখান থেকে। আমরা এখানকার প্রত্যেকটা বিষয়ই কিন্তু দেখে ফেলছি। যদি এখান থেকে দেখেন আপনারা, মূলত কাজ দেখানো হয়েছে পোস্টার ডিজাইন, এটার মধ্যে আসতেছে না। পোস্টার টুলস এর মধ্যে থেকে এখানে 8 নম্বর ক্লাস পর্যন্ত দেখানো হয়েছে। যতগুলো টুলস এর কথা বলা হয়েছে আমরা প্রত্যেকটা অলরেডি ফটোশপের টুলস গুলো শিখে ফেলছি। এখন শুধু আমাদের যে কাজটা বাকি আছে সেটা শুধু ডিজাইন, আর ডিজাইন সব একই রকম। এখন খালি সাইজ চেঞ্জ করবেন, যখন ওয়েবের জন্য ওয়েবের সাইজ, এবং এদিক থেকে যখন বিজনেস কার্ড ফ্ল্যাট ডিজাইন করব তখন সেটা সাইজ। তাছাড়া কিন্তু আর তেমন কিছুই নেই ফটোশপের দিক থেকে। আমরা এখানে যত রকম টুলের বিষয়গুলো আছে এগুলো আমরা শিখে ফেলছি। এই দিক থেকে আপনি যতগুলো ডিজাইন আছে এই টুলগুলো দিয়ে আপাতত ডিজাইনের জন্য আমাদের জন্য এনাফ। তাহলে চলেন আমরা একটা আজকে ফেসবুক কভার ডিজাইন করি, তারপর আমরা সময় থাকলে আপনারা ফেসবুক একটা কভার ডিজাইন আমি করতে দিব। ঠিক আমরা কপি করব, এখনো ঠিক একইভাবে আমরা কপি করব গ্রাফিক রিভার থেকে। আর গ্রাফিক রিভার পর এরপরে কয়েকদিনের নতুন ডিজাইন, যেদিন এর পরের ক্লাসে আমরা কিভাবে নতুন ডিজাইন জেনারেট করতে পারি এটাও বলে দিব। অর্থাৎ ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খোলার সময় তো আমাদের এখানে নতুন ডিজাইন দিতে হবে, এই জন্য এটা আমার অ্যাকাউন্ট ভাগ, সমস্যা নেই। তাহলে এখানে আমি সার্চ দিই ফেসবুক কভার ডিজাইন। যদি সার্চ দিয়ে দেখেন এখানে অনেকগুলো ফেসবুক কভার ডিজাইন ঠিক পূর্বে থেকেই করা আছে। তাহলে এখান থেকে সিম্পল একটা আমরা ফেসবুক কভার ডিজাইন করব। আচ্ছা ঠিক আছে, এটা দেখানোর আগে আমরা এই যে ফেসবুক অ্যাডস আছে, এই ফেসবুক অ্যাড ডিজাইনটা সম্পর্কে বলে দিই। ফেসবুক অ্যাড ডিজাইনটা হচ্ছে কি, এটা কিন্তু বিভিন্ন রকম হয়। তবে ফেসবুক অ্যাড ডিজাইন এবং ইনস্টাগ্রাম অ্যাড ডিজাইন একই, সাইজগুলোও একই। ওটা কিভাবে সাইজগুলো পাবো আমি দেখাচ্ছি। এর জন্য আমরা ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইটেই যাব, সেখান থেকেই ফেসবুকের অ্যাড সাইজগুলো দেখব। ফেসবুকের অ্যাড সম্পর্কে তো আমরা অনেকে বুঝি, যখন মনে হয় যে আমরা যাচ্ছি স্ক্রল করতে করতে হঠাৎ করে স্পন্সর দিয়ে বিভিন্ন রকম অ্যাড কিন্তু চলে আসতেছে, যদিও এখন আমাদের স্টিল অ্যাডের তুলনায় ভিডিও অ্যাড অনেক বেশি জনপ্রিয়।
আপনাদের গ্রুপে আমি সাথে একটা লিঙ্কও পোস্ট করে দিয়ে দিচ্ছি আমি। সোশ্যাল এই যে একটা বুকমার্ক আমার পূর্বে থেকেই করা আছে, এটা আমি উভয় গ্রুপে এই লিঙ্কটা আমি পোস্ট করে দেই। কপি। আর আমরা গত যে কয়েকদিন খাটছি তার তুলনায় এখন একটু আমাদের বেশি পরিশ্রম করতে হবে, কেননা আমরা মার্কেট প্লেসে এখন প্রবেশ করতেছি। এই জন্য 886তে পোস্ট করলাম, আর এবার 782। দেখেন দুই জায়গায় একটা আমি ফেসবুক লিংক পোস্ট করছি, সেটা হচ্ছে ফেসবুকের অফিসিয়াল লিংক, যেখান থেকে আমরা দেখতে পাবো যে কোনটাতে কত ধরনের সাইজ ব্যবহার হয়ে থাকে। তাহলে দেখেন এখানেই প্রথমে আসতেছে ফেসবুক অ্যাড গাইডস, অর্থাৎ ফেসবুকের যে আমরা অ্যাড ডিজাইন করব সেক্ষেত্রে কিন্তু আমরা চাইলেই আবার ডিজাইনটা যেমন ইচ্ছা তেমন করতে পারবো না। ফেসবুক কিছু গাইড দিয়ে দিছে, সেই গাইডগুলো নির্ণয় করতে হবে। এখন প্রথমে বুঝতে হবে যে ফেসবুকে যে অ্যাডগুলো হয় সেটা কোথায় থাকে, কিভাবে থাকে, এই বিষয়টা আমাদের আগে মেনটেন করতে হবে। তাহলে দেখেন এখানে ফেসবুকের কি কি অ্যাড দেওয়া যায়, ইমেজ অ্যাড দেওয়া যায়, ভিডিও অ্যাড দেওয়া যায়। এই দুটোই অ্যাডে সবচেয়ে বেশি ব্যবহার হয়, যেহেতু আমরা ইমেজ নিয়ে ভিডিও নিয়ে কাজ করতেছি না, ইমেজ নিয়ে কাজ করতেছি, তাহলে ইমেজটাই দেখি। প্রথমে দেখেন চুজ ইওর অ্যাড প্লেসমেন্ট। এখন এই যে এখানে দেখেন ফেসবুকে কোথায় কোথায় অ্যাড দেওয়া যায় সেই বিষয়গুলো কিন্তু এখানে দিছে। এখানে কিন্তু অনেকগুলো বিষয় দেওয়া আছে, তার মধ্যে কয়েকটা বিষয় সবচেয়ে বেশি ব্যবহার হয়। তার মধ্যে হচ্ছে ফেসবুক ফিল্ড, ফেসবুক স্টোরিজ, ফেসবুক স্ট্রিম ভিডিও, এগুলো ব্যবহার হয়। সবচেয়ে বেশি ব্যবহার হয় ফেসবুক ফিল্ড এবং ফেসবুক স্টোরিজ। ফেসবুক ফিল্ড এবং ফেসবুক স্টোরিজ তো আমরা সবাই চিনি, তাই না? কেউ চিনেন না এমন আছেন? ফেসবুকের ফিল্ড এবং স্টোরিজ ও, তাহলে ফেসবুকের ফিল্ড কোনটা? আমরা যখন এই যে হোম বাটনে আসতেছি, হোম বাটনে এই স্ক্রল করে যে এদিকে বিভিন্ন জনের পোস্টগুলো দেখতেছি, এটা হচ্ছে ফিল্ড। এই যে এখানে একটা অ্যাড কিন্তু আমার অলরেডি চলে আসছে, এই যে দেখেন, হ্যাঁ এটাকে বলা হয় ফিল্ড। এই যে স্পন্সর লেখা আসছে এটা কিন্তু অ্যাড, ঠিক আছে? এটাকে বলা হয় ফিল্ড। আর আর আমাদের এই যে এখানে দেখেন এই যে বিষয়গুলো আসতেছে উপরের দিকে, এটাকে বলতেছে স্টোরি। এটা মোবাইলের ক্ষেত্রে খুব ভালো দেখা যায়। এই যে ছোট্ট করে হালকা করে কেউ পোস্ট করতেছে বা এমন কিছু, যে কে আপু এখানে একটু আগে একটা স্টোরির মধ্যে অ্যাড করছে, এটাকে বলা হচ্ছে স্টোরি। আর নিচের দিকে এটাকে বলা হচ্ছে ফিল্ড। আর এটার মধ্যে এই যে স্পন্সর যে লেখা আছে, এই যে এটা হচ্ছে অ্যাড, এটা হচ্ছে একটা ভিডিও অ্যাড। এখানে আপনাদের অন্যান্য যে অডিও অ্যাডগুলো আছে, সরি অডিও বলতেছি, ইমেজ যে স্টিল ইমেজ অ্যাডগুলো আছে সেগুলো কিন্তু এইভাবে স্পন্সর ভাবে আসবে। আর যেটা স্টোরি, সেটা স্টোরি যখন মানুষ কেউ প্লে করবে সেই স্টোরির মধ্যে দেখতে দেখতে হঠাৎ করে অ্যাডগুলো চলে আসবে। এই হচ্ছে ফেসবুক ফিল্ড এবং স্টোরি। তাহলে দেখেন বায়ার যখন আপনাকে আমরা অ্যাড তৈরি করব, সেক্ষেত্রে আমাদের এই স্টোরি বেস অনুযায়ী আমাদের অ্যাডের ডিজাইনগুলো কিন্তু চেঞ্জ হয়। এখন ফেসবুক ব্যবহারকারী কিন্তু অনেকগুলো আছে, কেউ মোবাইলে ব্যবহার করে, কেউ পিসিতে ব্যবহার করে। সেক্ষেত্রে আপনাকে টার্গেট করতে হবে যে বায়ারের দিক থেকে টার্গেটটা পেয়ে যাবেন যে আপনার মোবাইল ইউজারকারীরা বেশি টার্গেট, না যারা কম্পিউটারে ব্যবহারকারী তারা বেশি টার্গেট। সেই টার্গেটের উপর ভিত্তি করে কিন্তু এই অ্যাড ডিজাইনটা তৈরি করা হয়ে থাকে। তাহলে দেখেন, তাহলে আমরা অলরেডি ফেসবুক ফিল্ড কি আমরা জানি। ফেসবুক ফিল্ড হচ্ছে আমরা এই যে নিচের যে পোস্টগুলো দেখতেছি, এটা হচ্ছে আমাদের ফেসবুক ফিল্ড। তাহলে ফেসবুক ফিল্ডের দিক থেকে এখানে এখন ওরা ইনস্ট্রাকশনগুলো হচ্ছে ইমেজের জন্য। প্রথমে বলছে ডিজাইন রিকমেন্ডেশন, এটা ফাইল টাইপ কি হতে হবে, জেপিজি অথবা পিএনজি। আমরা ফাইল টাইপ কিন্তু অলরেডি জানি, তাহলে এখানে ফাইল টাইপ বলা হয়েছে জেপিজি কিংবা পিএনজি ফাইল টাইপ হতে হবে। তাহলে ইমেজ রেশিওটা আমরা তো বুঝি। এখন ইমেজ রেশিও বুঝেন তো? আমি অনেকবার রেশিও নিয়ে কিন্তু আলোচনা করছি। কেউ আছেন যে ইমেজ রেশিও বুঝেন না? এগুলা না বুঝলে কিন্তু সামনে মার্কেট প্লেসে কাজ করতে পারবেন না। বাইরে আপনাকে বিভিন্ন ধরনের রেশিও ইমেজের কথা বলবে। ঠিক আছে, ইমেজ রেশিওটা আমি ফটোশপে গিয়ে বলে দিচ্ছি। যেমন আমি যে ইমেজটা এখানে নিচ্ছি, এই ইমেজের রেশিও হচ্ছে 16:9। ঠিক একইভাবে আমরা কিন্তু এখানে বিভিন্ন রেশিও, যেমন এখানে 1000 × 1000, এটা হচ্ছে 1:1 রেশিও।
এভাবে বিভিন্ন ধরনের রেশিও অনুযায়ী ইমেজগুলো ব্যবহার করা হয়ে থাকে। যেমন এখানে এই যে দেওয়া আছে 1:1, এটা হচ্ছে এই যে 1000 ইন্টু 1000। এখানে অবশ্য পরবর্তীতে পিক্সেল বেসও দিয়ে দিছে। এই রেশিও অনুযায়ী ফেসবুক তাদের অ্যাড ডিজাইনে ব্যবহার করা হয়ে থাকে। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, ইমেজের জন্য বলা হয়েছে যে 20% টেক্সট থাকতে হবে। ইমেজেস দ্যাট consist of more than 20% text many experience reduce delivery। এখানে বলা হচ্ছে যে আপনারা যে ডিজাইনটা করব সেই ডিজাইনের ক্ষেত্রে যেন 20% টেক্সট থাকে, এর জন্য বেশি যেন না থাকে। অর্থাৎ আমরা যদি ডিজাইনের মধ্যে বেশি টেক্সট থাকে সেক্ষেত্রে তারা অ্যাপ্রুভ করে না। এটাও চেকিং এর কিন্তু একটা অপশন আছে যে আপনার যখন ডিজাইনটা আপলোড করবেন আপনার কত পার্সেন্ট টেক্সট হইলো, সেক্ষেত্রে এই ইমেজটা কিন্তু চেক করা যায়। এটা আমি ওপেন করাই। এই যে দেখেন ইমেজ টেক্সট চেকার, এখানে আমাদের যে ডিজাইনটা করতেছি সেটা এখানে আপনাদের আপলোড করতে হবে। আপলোড করে আমাদের এই যে দেখেন এখানে পাশে কি লেখা আছে, ওকে, লো, মিডিয়াম, হাই। আমরা অন্য একটা ইমেজ ডাউনলোড করে আমরা দেখি যে এখানে কি বলতেছে। আমি 1:1 ডিজাইনের একটা অ্যাড ডাউনলোড করতেছি। এখানে রেজুলেশন কম হয়ে যাচ্ছে। যাই হোক, এই ওয়েবসাইটটা আমি আপনাদের গ্রুপে পোস্ট করে দিচ্ছি। এখান থেকে আমরা কি বুঝতে পারবো, এখান থেকে আমরা বুঝতে পারবো আমার ইমেজটা ঠিক আছে কিনা। এই যে পাশে লেখা আছে ইমেজ টেক্সট রেটিং, এখানে দেওয়া আছে ওকে, ল, মিডিয়াম, হাই। এটা আমাদের ওকের মধ্যে রাখতে হবে। তবে মাঝে মাঝে লর মধ্যেও অ্যাডটা পোস্ট হয়ে যায়। যদি আমাদের ইমেজের মধ্যে অতিরিক্ত টেক্সট হয়ে যায় সেক্ষেত্রে ওই অ্যাড কিন্তু ফেসবুক গ্রহণ করে না। সেক্ষেত্রে আমাদের এমনভাবে ডিজাইনটা করতে হবে এটা পোস্ট করলাম 826-এ, আরেকটা পোস্ট করতেছি 782-তে। তাহলে এই ওয়েবসাইটটা এটাও ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইট। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে আমার ইমেজে ফেসবুকের জন্য পারফেক্ট হয়েছে কিনা। যদি পারফেক্ট হয় তাহলে এখানে ওকে দিয়ে দিবে। এখানে কতটা টেক্সট বা কতটা ইমেজ দেওয়া হবে সেক্ষেত্রে এটা। তাহলে নিউজ ফিল্ডের ক্ষেত্রে এখানে অনেকগুলো রিকমেন্ডেশন দেওয়া আছে, সেক্ষেত্রে কতগুলো টেক্সট ব্যবহার করবেন এটাই। আর সাইজের দিক থেকে নিচের দিকে আরো ডিটেলস ভাবে দেওয়া আছে কত পিক্সেল আমরা মিনিমাম ব্যবহার করব, কতটা আমরা ব্যবহার করব না। এই যে ডেস্কটপের জন্য কতটা, মোবাইলের জন্য কতটা, এই সাইজগুলো কিন্তু দেয়া আছে। সবচেয়ে বেশি যে বর্তমান অ্যাড সাইজগুলো ব্যবহার হচ্ছে তার রেশিওগুলো আপনাদের আমি এখানেই লিখে দিই, এখানেই গ্রুপেই লিখে দিই আমি। অ্যাডের জন্য সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে 1:1। 1:1 যদি আমরা এটা ইকুয়াল করি তাহলে এটা দাঁড়ায় 1080 ইন্টু 1080 px। এই ডিজাইনটার অ্যাড সবচেয়ে ভালো বিক্রি হচ্ছে। এরপর আছে 16:9, এটা হতে পারে আমাদের 1920 ইন্টু 1080 কিংবা
1280 ইন্টু 720। এবার হচ্ছে 9:16। এই যে 9:16 এটা কোথায় কিরকম ডিসপ্লেটা হতে পারে বলেন দেখি। আমাদের মোবাইলের গুলো কি থাকতেছে, ভার্টিক্যাল বরাবর ডিসপ্লে। এটা কিন্তু বিশেষ স্পেশালি মোবাইলের জন্য। এই যে হ্যাঁ 9:16 হচ্ছে স্পেশালি মোবাইলের জন্য। তাহলে এটা উল্টে যাবে, সেক্ষেত্রে হচ্ছে 1080 ইন্টু 1920 অথবা 720 ইন্টু 1280। এই রেশিওগুলো সবচেয়ে বেশি অ্যাডের ক্ষেত্রে আপাতত ব্যবহার হচ্ছে। এটা একটা 782। এই সাইজগুলো আমি যে সাইজগুলোর কথা বললাম, আসলে এই সাইজগুলাই কিন্তু এখানে দেখানো হয়েছে। আমি মেইনলি রেশিওটাকে ফ্যাক্ট করছি। এক্ষেত্রে রেজুলেশন সাইজটার তুলনায় রেশিওটা হচ্ছে মেইন ফ্যাক্ট। এই রেশিওর সাইজ অ্যাডগুলোর সাইজগুলো এখন সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে। তারপরে এখন দেখেন নিউজ ফিল্ডের জন্য এটা এখন এই যে ফেসবুক স্টোরিজে যখন চলে আসতেছি, সেম এখানে আমরা এই যে দেখেন এখানে একটা ফোন দিয়ে দেখানো হয়েছে, চারিদিকে সিমিলার যে স্টোরিগুলো যাচ্ছে কেমন হতে পারে অ্যাডের ক্ষেত্রে। এখানে এই যে রেশিওগুলো কত আসবে সেক্ষেত্রে এখানে শো করানো হয়েছে। যেমন আমি একটাকে দিলাম 1080, এটা হচ্ছে এই রেশিওটা আমি লিখলাম। এই রেশিওটা কিন্তু এখানে সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে। এক্ষেত্রে কি হয়, মোবাইল ফোনে এটা ফুল স্ক্রিন ভাবে দেখা যায়। এটা একটা। তারপর আমরা যদি দেখি নিউজ ফিল্ডটা আমরা অলরেডি দেখছি। তারপরে দেখেন ইনস্টাগ্রামের ক্ষেত্রে কিন্তু অ্যাডগুলো একই রকম হয়। এই যে ইনস্টাগ্রাম স্টোরিজ লিখে সার্চ করলাম, দেখেন যে এখানেও কিন্তু ওই একই সাইজ পাবেন। এই যে 1080 ইন্টু 1920 একই রকম সাইজ। এদিক থেকে আপনি যেই অ্যাডটা তৈরি করবেন এখান থেকে ক্লিক করে সাইজটা দেখে নিয়ে আপনারা অ্যাড তৈরি করবেন। এখন আমাকে বলেন সাইজ সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে কিনা। কেননা প্রশ্ন যদি আমরা সাইজটা ক্লিয়ার হতে না পারি তাহলে তো আমরা ডিজাইনটা ক্লিয়ার হতে পারবো না। এক হ্যাঁ ভাইয়া বলেন। তাহলে ওই যে আপনি যে বুঝাইতেছেন যে রেশিও আর আমরা যে আগে ওয়াইড আর ওয়েব যে আছে সাইজ দিতাম, হ্যাঁ সাইজ দিয়ে যে বানাতাম সেম রেশিও এবং ওয়াইড সাইজটা কেমন, এই যে এখানে আসি, আমি নতুন একটা পেজ নিচ্ছি। আমার অ্যাডের সাইজ হচ্ছে 1080 ইন্টু 1080। এটা কত রেশিও বলেন দেখি। এটা তো আপনি বলছিলেন যে 1:1, অর্থাৎ আমাদের ওয়াইড এবং হাইট গুণফল একই, কিন্তু এটাও 1:1 এটাও আছে। আর যদি 5:5 বলি তাও কিন্তু একই দাঁড়াচ্ছে। তাহলে ওকে করি, এটা কিন্তু 1:1। ঠিক একইভাবে যদি আমরা এখানে নেই 1000 ইন্টু 1000, তাহলে কিন্তু দেখেন আমাদের রেশিও কিন্তু একই আছে, কিন্তু পিক্সেল আবার কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি একটু মিট করতেছি একটু। তাহলে দেখেন আমরা কিন্তু রেশিও নিয়ে কথা বলতেছিলাম। এখানে কিন্তু দেখেন রেশিও কিন্তু আমাদের একই আছে, কিন্তু আবার রেজুলেশন ভিন্ন হচ্ছে। ঠিক একইভাবে যে আমি গ্রুপে একটু আগে পোস্ট দিলাম, এই যে এখানে দেখেন এটা হচ্ছে 16:9। 16:9 এর মধ্যে এখন 1920 ইন্টু 1080 হতে পারে, 1280 ইন্টু 720 হতে পারে। দুটার রেশিও কিন্তু একই রকম, রেজুলেশন আলাদা। এতটুকু হচ্ছে রেশিও জিনিসটা কি, আমরা যেমন একটা ইমেজ একই আর কি, এটার হারটা একই রকম, এটার হাইট ওয়াইড দুপাশে একই রকম, রেজুলেশন কম বেশি হতে পারে। রেজুলেশন তো আমাদের ইমেজের কোয়ালিটির দিক থেকে কতগুলো পিক্সেল আছে সেটা, আর রেশিও হচ্ছে আমাদের ওয়াইড এবং হাইটের গুণফল। এটা হচ্ছে রেশিও। আর রেশিওর দিক থেকে যদি তাও একটু অসুবিধা মনে হয়, এই যে এখান থেকে আপনি সরাসরি ফেসবুকের এই যে ফেসবুক ফর বিজনেস লিংকটা, এই লিংকটা অলরেডি আমাদের গ্রুপে দিয়ে দিছি।
এখান থেকে যেহেতু আমরা ইমেজ অ্যাড ডিজাইন নিয়ে কাজ করব, এখান থেকে আমরা এই বিষয়গুলো দেখে নেবেন। এখান থেকে কত রেজুলেশন, এখানে রেজুলেশন দেয়া আছে, এই যেমন এখানে রেজুলেশন দেয়া আছে। তারপর এই যে রেশিওগুলো, এই যে 9:16, এই 9:16 হচ্ছে এটা রেশিও। তাহলে আমরা এখান থেকে একটু, আমি নতুন একটা নেই, 1080 ইন্টু 1920, এটা নিলাম হোয়াইট, ওকে করলাম। এখান থেকে যদি আমি এখন আসি ইমেজ সাইজ, এখান থেকে সরাসরি রেশিওটা চেকিং এর কোনো অপশন আছে কিনা আমি দেখি। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। বলছিলাম যে এখন যে একটা ভার্টিক্যাল বরাবর তো আপনি একটা সাইজ নিয়েছেন তাই না? হ্যাঁ তো ওই যে আমি ভার্টিক্যাল বরাবর বিজনেস কার্ড গুলো এখনো করতে পারিনি আসলে। ওই যে আপনি যে দেখাইছিলেন যে আসলে হরাইজন্টাল ভাবে একটা বিজনেস কার্ডের ব্লিড তৈরি করার পরে যে ওইটাকে কিভাবে একটু ভার্টিক্যাল করব, তাহলে এটা এই পেজের মাধ্যমে একটু দেখাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা আছে দেখেন, এখানে ইমেজ থেকে ইমেজ রোটেশন এখান থেকে একটা দিলে হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এই তাহলে রেশিওর যেটা বললাম এখানে ওই রেশিওটা বোঝানো হয়েছে। এই ইমেজ রেশিও চেক কিভাবে করা যায় এটা সামনের ক্লাসে আপনাদের আমি দেখাই দেব। ফটোশপের অন্যান্য যে আমি স্যার মোটামুটি বুঝছি আসলে। ওই যে মানে একটু পার্থক্য করতে চাইছিলাম যে আসলে আমরা যে আসলে যে সাইজগুলো দিয়ে হাইট আর ওয়েটের যে সাইজগুলো দিই এটার সাথে কি সে কোনো সম্পর্ক আছে কিনা সেটা। অবশ্যই আছে, প্রত্যেকটা ইমেজের সাথে রেশিও সম্পর্ক আছে। যেমন এটা হচ্ছে 1:1 রেশিও, এটা হচ্ছে আবার এটার বর্তমান রেশিও হচ্ছে 16:9, আগে হোয়াইটটা আসে তারপর হোয়াইটটা আসে, তাহলে 16 আর এই পাশে হচ্ছে 9। আর যখনই আমি এটা চেঞ্জ করে দিচ্ছি এই পাশ থেকে, তখন আবার এটা কিন্তু রেশিও চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ 9:16 হয়ে যাচ্ছে। আর এই রেশিও অনুযায়ী আমাদের ফেসবুকে অ্যাডগুলো কাজ করে থাকে। আর যার লিঙ্কগুলো অলরেডি পোস্ট করে দিছি, তাহলে আমরা কিন্তু অলরেডি জানলাম যে কখন কোনটা অ্যাড ব্যবহার করা থাকে। আর ইনস্টাগ্রাম আর ফেসবুক দুইটারই অ্যাডগুলো একই হয়, কেননা দুইটারই কোম্পানির মালিক হচ্ছে ফেসবুক। অ্যাড সাইজগুলো একই হয়, সবচেয়ে বেশি এখন ব্যবহার হচ্ছে ফেসবুক ফিল্টার এবং স্টোরিজ। ঠিক একইভাবে ইনস্টাগ্রাম ফিল্ড এবং ইনস্টাগ্রাম স্টোরিজ, যখন ইনস্টাগ্রাম ফিল্ড দিচ্ছি ঠিক একইভাবে এখানে আমরা কতটা টেক্সট ব্যবহার করব। এবং দেখেন এখানে মিনিমাম অ্যাসপেক্ট রেশিও, তাহলে দেখেন এই যে 400x500 এটা কত রেশিও হতে পারে বলেন দেখি। খুব সিম্পল, 4:5 রেশিও। সিম্পল, কিন্তু এটা এমনি বোঝা যাচ্ছে 4:5 রেশিও। এটা মিনিমাম, আমাদের মিনিমাম আর কি, এর থেকে আর ছোট করা যাবে না। এর থেকে যদি আপনি কম সাইজ নেন তাহলে সেটা ওরা অ্যাপ্রুভ করবে না। এর থেকে আপনি বেশি সাইজ নেন সমস্যা নেই, রেশিও ঠিক রাখতে হবে। এর থেকে দেখেন সাইজ ঠিক রেখে আমরা রেশিওটা বাড়াবো কিভাবে। এই যে দেখেন 400x500, তাহলে আমি এখানে ইমেজ নিচ্ছি ফাইল থেকে, নিউ সাইজ এখানে দিলাম 400, এখানে দিলাম 500, ওকে দিলাম। তাহলে আমার 400x500 রেশিওর কিন্তু একটা ইমেজ চলে আসছে। কিন্তু আমি এর থেকে রেশিওটা এখন রেশিও ঠিক রেখে ইমেজ সাইজ বাড়াতে যাচ্ছি। তাহলে ইমেজ থেকে ইমেজ সাইজ এখানে আমার লক করাই থাকবে, পিক্সেলে থাকলো। এখানে যদি আমি এখন 1000 দেই, নিচেরটাও কিন্তু অলরেডি অটোমেটিক্যালি বেড়ে যাবে। ইনহিবিটে লক হচ্ছে, ঠিক আছে। এই যে এখানে শিকলের যে বিষয়টা আসছে, এখানে শিকলটা আমরা অন করে রাখবো। এখন দেখেন পিক্সেল দিলাম, এখানে দিলাম আমি 1000। দেখেন ইমেজ কিন্তু রেশিও ঠিক আছে আমার, কিন্তু রেজুলেশন বেড়ে গেছে, এটাই বোঝাতে যাচ্ছিলাম। সেক্ষেত্রে এই রেশিও অনুযায়ী আমরা যদি এটাও পোস্ট করি সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। ফেসবুক মেইনলি ফ্যাক্ট করতেছে আমাদের রেশিওটা, রেশিও যেন ঠিক থাকে। আর এই যে সাইজ সম্পর্কে আর কারো কোনো প্রশ্ন আছে কি?
সাইজটা গুরুত্বপূর্ণ। ফেসবুক স্টোরি আপনি যখনই বায়ার আপনাকে বলবে এই ধরনের সাইজ আমাকে লাগবে, তখন সে অনুযায়ী আমরা ব্যবহার করব। এবার যদি আমরা বড় বড় ওয়েবসাইটগুলোর ক্ষেত্রে অ্যাড ডিজাইন দিয়ে দেখেন এইখানে এটা হচ্ছে 1:1 রেশিও অনুযায়ী 1:1 রেশিও অনুযায়ী করা হয়েছে। এটা আর একটা রেশিও নিয়ে করা হয়েছে। ফেসবুকে যে অ্যাড সাইজগুলো ব্যবহার হয় সেই অ্যাড সাইজগুলোর রেশিও ব্যবহার করা হয়েছে। যেমন এই যে দেখিলাম 1200x1200, এটা রেশিও যেই, আবার 1000x1000 এটারও রেশিও সেম। আর একটা হচ্ছে 1200x626, এই দুটো রেশিও নিয়ে উনি এই ডিজাইনটা করছেন। আরেকটা জিনিস, ওয়েবের ক্ষেত্রে এই ডিজাইনগুলো আমরা বেশিরভাগই ফটোশপে করার চেষ্টা করব। ফটোশপে এই ডিজাইনগুলো পারফেক্ট হয়, দেখবেন যে সবাই এই ডিজাইনগুলো ফটোশপেই বেশি করে থাকে। এক্ষেত্রে বায়ারও সহজে মডিফাই করতে পারে। আর প্রিন্টিং ডিজাইনের জন্য স্পেশালি ভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর। আরো কয়েকটা আমরা অ্যাড ডিজাইন দেখি। আমি এখান থেকে লেটেস্ট করে দিই, আমরা সবার শেষে যে অ্যাডগুলো আসছে নিউয়েস্ট করে দিলাম। এই যে এখানে যে অ্যাডটা বানাইছে এটা দেখেন, এটা কি রেশিও মনে হচ্ছে আপনার দেখে? সেই 1:1 রেশিও কিন্তু। এই যে নিচে এটা 1:1 রেশিও। আর এখানে টেক্সটের বিষয়গুলোও ফ্লো করা হয়েছে। এই যে আমরা টেক্সট দেখলাম ইমেজ চেকিং এর ক্ষেত্রেও সিম্পল। এখানে এই পাশ থেকে একটা শেপ নিয়ে এখানে ক্লিপিং মাস্ক করে দেওয়া হয়েছে, উপর থেকে আরেকটা শেপ নেওয়া হয়েছে, আর নিচ থেকে বিজনেস কার্ডের মতো একটা করে পয়েন্ট দিয়ে ডিজাইনগুলো নিয়ে নেওয়া হয়েছে। সিম্পল। এগুলো পাওয়া যাবে। হ্যাঁ, এগুলো পারা যাবে। সব ডিজাইন কিন্তু একই রকম। বিজনেস কার্ডও আমরা শেপ নিয়ে টেক্সট নিয়ে কাজ করতাম, অ্যালাইনমেন্ট ঠিক করতাম, ঠিক এখানেও ওই লোগো টেক্সট অ্যালাইনমেন্ট ঠিক করা, এটা ছাড়া আর কিছুই নেই। এর থেকে আপনি যতই বড় বড় ডিজাইনগুলো করেন না কেন, ওগুলো তো একই রকম। এই যে এখানে কি কি ব্যবহার করা হয়েছে, ইনি সাইজ ব্যবহার করছে 1080x1080, আর আগেরটাকে দেখলাম উনি 1200x1200, রেশিও কিন্তু একই রকম। আর এখানে 300 পিপিআই দের কি করেছি? এই 300 এটা কি পিপি, রেজোলিউশন? হ্যাঁ হ্যাঁ 300 রেজুলেশন আমরা যে এখানে দিচ্ছি। যদিও ওয়েবের ক্ষেত্রে আমরা 70 দিলে হয়ে যায়, সেক্ষেত্রে কোনো সমস্যা বলতে ফেসবুক এটা আবার অটো কনভার্ট করে নিচ থেকেই নিয়ে নেয়। এই যে এখানে 1080x1080 এখানে দিয়ে দিছে। তাহলে আপনাদের কাজ থাকবে অ্যাড ডিজাইন করার জন্য। আমি একটা অ্যাড ডিজাইন দেখাবো না কভার ডিজাইন দেখাবো? আচ্ছা ঠিক আছে, আমি একটা ফেসবুক অ্যাড ডিজাইন দেখাই আপনাদের। ফেসবুক অ্যাড ডিজাইন দেখাচ্ছি। এই যে এটা কিন্তু ফেসবুক কভারের জন্য করা। এই ডিজাইনটি কিন্তু এর আগে ওপেন করছিলাম, এটা হচ্ছে ফেসবুক কভারের জন্য করা। এই যেমন দেখেন এটা ইমেজ, ইমেজ থেকে ইমেজ সাইজে গেলাম। তার মানে দেখেন এটা কত আছে বলেন দেখি, 1640x624। এটা কিন্তু দেখেন আমরা যদি এখন দেখি ফেসবুক কভার সাইজ ইমেজ, দেখেন এটা কিন্তু মিলতেছে না, কিন্তু রেশিও আবার ঠিক আছে। ফেসবুক কভার সাইজ, কভার সাইজ কত বলেন দেখি, 820x312। তাহলে দেখেন দেখি আমি যদি এখানে 820 করে দিই, নিচেরটা দেখেন দেখি 312 হয়েছে। 312 কিন্তু অটোমেটিক্যালি হয়ে গেছে, তার মানে কি এটা রেশিওটা ঠিক আছে। আবার যখন এটা ছিল 1640, এটা রেশিও ঠিক রেখেই কিন্তু কাজটা করছে। আপনি রেজুলেশন বাড়ান সমস্যা নেই, আমাদের রেশিওটা ঠিক রাখতে হবে, এটাই। যেমন এখানে বলা হচ্ছে ফেসবুকের কভার সাইজ হচ্ছে 820x312, কিন্তু এই ইমেজের ক্ষেত্রে কি করা হয়েছে, পিক্সেল বেশি নেওয়া হয়েছে কিন্তু রেশিওটা ঠিক রাখা হয়েছে, এতটুকুই। এটা হচ্ছে একটা ফেসবুক কভার ডিজাইন। তাহলে আমি আপনাদের একটা ফেসবুক অ্যাড ডিজাইন করে দেখাই। আমরা ডিজাইন করব এটা। এই ডিজাইনটাও আমার করা নয়, কপি ডিজাইন।
নতুন দিক থেকে কপিটা করাটাই বেস্ট। এটাও আছে কিন্তু 1000 1:1 রেশিও অনুযায়ী, ঠিক আছে, 1:1 রেশিওটা এই ডিজাইনটা করা আছে। তাহলে দেখেন আমি একটা নতুন ফাইল সাইজ নিই, আমি নিব, আপনারা আমাকে বলবেন। তাহলে না, এখানে নাম দিলাম ফেসবুক অ্যাড। এটার ওয়াইড আমি এখন কত দিব? ওয়াইড আমি যেহেতু 1:1 রেশিও অনুযায়ী নিতে যাচ্ছি, তাহলে সেই হিসাবে আমি রেশিওটা নিয়ে নিতে পারি। আমি যদি 2000 × 2000 দেই সেক্ষেত্রেও সমস্যা নেই, রেশিও আমার ঠিক একই আসলো। এখানে আমি 100 দিচ্ছি, মিনিমাম আমাদের 7:2 দিতে হবে। এখানে কালার মোড কি হবে? আবার আবার আরেকটু আবার আবার এখানে তো আমি তো জানি 1000 মানে 1:1, তাহলে 1:1 টাইটা আবার 2000 দিচ্ছে না স্যার? যে 1:1, এটা তো 1:1ই আছে। আচ্ছা ঠিক আছে, এটা আপনাকে দেখাচ্ছি আমি। এখানে 2000 × 2000 দিছে, ঠিক আছে, ওকে দিলাম। আমি আরো একটা পেজ নিচ্ছি, ফাইল থেকে নিউ। এবার এখানে তাহলে 1:1 দিলাম, ওকে দিলাম। এটাও Ctrl+0 করলাম, এটাও Ctrl+0 করলাম। এখন দেখেন যে এই দুইটার মধ্যে আমি যাচ্ছি, আপনার কি পেজের মধ্যে কোনো পার্থক্য মনে হচ্ছে? এটা হচ্ছে 2000 × 2000, এটা হচ্ছে 1000 × 1000। পেজের মধ্যে কোনো পার্থক্য হচ্ছে? না। যেমন এটা হচ্ছে আমাদের 1000 × 1000, পেজের মধ্যে আপনি কোনো পার্থক্যই খুঁজে পাবেন না। এটার কারণটা হচ্ছে কি, রেশিও একই। রেশিওটা এখন আপনাদের কি রেজুলেশন যে 100 রাখা হলো না। রেজুলেশন 100 দিলে হবে। 100 দিছি এটাতে। যাই হোক, আমরা যে 100 × 100 দিই, তাও কিন্তু এই যে 1000 × 1000 দিচ্ছিলাম লাস্টলি। ও রেজুলেশন, হ্যাঁ, এখানে রেজুলেশন এই বিষয়টা বলতেছেন, এখানে আমরা 72 ব্যবহার করতে পারি। এখন কথা হচ্ছে মিনিমাম 72। সেক্ষেত্রে যদি আমরা 100 ব্যবহার করি তাহলে কোয়ালিটিটা আরেকটু ভালো হবে। আমরা তো সেভ ফর ওয়েব করব, সেক্ষেত্রে অটোমেটিক্যালি এটা কনভার্ট করে নিয়ে নেবে। আমরা যেহেতু ফেসবুকে ব্যবহার করব, আমরা সেভ ফর ওয়েব করতে পারি। এই যে আপনাদের সেভের জন্য একটা অপশন দেখাইছিলাম এখান থেকে, সেভ ফর ওয়েব, তাহলে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। মিনিমাম 72, এখানে 100 দিলেও সমস্যা নেই। আচ্ছা আমি 72ই রাখতেছি। আর এখানে তাহলে কালার মোড কি হবে? এটাই হবে RGB। RGB কালার মোড, হ্যাঁ, এদিকে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে ঠিক আমার 1:1 রেশিও। এখানে যদি আমি এখন 5 দেই, এখানেও যদি 5 দেই, তাহলে কিন্তু 1:1 রেশিও হচ্ছে। ভাইয়া 1:1 মানে তো স্কয়ার। হ্যাঁ স্কয়ার, হ্যাঁ এটা আর কি। নাইট ভাই মনে হয় এটা একটু সমান থাকলেই হবে। হ্যাঁ, দৈর্ঘ্য প্রস্থ সমান থাকলে হবে। এটা একটু নাইট ভাইয়ের মনে বুঝতে অসুবিধা হচ্ছে, এই জন্য আমি দৈর্ঘ্য বাড়লে প্রস্থ বাড়াতে হবে, দুইটাই হচ্ছে 1:1। এখানে যদি এখন 4 দিই, এখানে যদি আমি এখন 4 দিই, তাহলে কিন্তু 5:4 হয়ে গেল। এটা তো দৈর্ঘ্য প্রস্থ মিলতেছে না। দৈর্ঘ্য প্রস্থটা মিলতেছে না, সেই রেশিও অনুযায়ী এটা নিয়ে নিছে। ঠিক একইভাবে এখানে ফেসবুক কভারের জন্য আমি একটা নিচ্ছি, এটা নিলাম আমি। রেজুলেশন যেন ভালো হয়, আমি চাইলে 1000 × 1000 নিতে পারি, কিন্তু আমি 2000 × 2000 নিচ্ছি, যেন আমার পিক্সেল আবার যত ভালো ইমেজটা জুম করলে ফাটবে না, এই জন্য নিলাম। এখানে দিলাম ফেসবুক অ্যাড, ফেসবুক অ্যাড দিলাম, ওকে। এখানে রেজুলেশন 72 দিলাম, 72 এনাফ ওয়েবের জন্য। কালার 8GB, সব কিছু ঠিকঠাক করে তারপরে ওকে করলাম। তাহলে এখানে যে ডিজাইনটা ব্যবহার করতেছি, এখানে আমি দুটা কালার ব্যবহার করতেছি। একটা কালার হচ্ছে এটা, এটা পিক করলাম। আরেকটা কালার হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড থেকে পিক করলাম। আমরা চাইলে কিন্তু এগুলো কালারগুলো এখানে রেখে দিতে পারি। তাহলে প্রথম কালারটা আমি এখানে ক্লিক করলাম, এখানে ওই কালারটা চলে আসলো। আর পরের কালারটা যখন এখান থেকে আমি এখানে নিয়ে ক্লিক করতেছি, তখন এখানে কালারটা চলে আসতেছে। আমাদের তো বারবার কালারগুলো চেঞ্জ হতে পারে, আর এখানে আমরা নিউ করে রেখে ওই কালারটা রেখে দিতে পারি। সিম্পল। তাহলে প্রথমে আমরা একটা শেপ নেই, এটা স্ট্রোক আমি অফ করে দিলাম। ফিল কালার এই যে সবার শেষেরটা রাখছিলাম, এটা নিয়ে নিলাম, Ctrl+T।
নিলাম, এটা হচ্ছে নাম দিলাম ব্যাকগ্রাউন্ড। নাম দিলাম ব্যাকগ্রাউন্ড, GROUND। কন্ট্রোল চেপে গ্রুপ করে দিলাম। ব্যাকগ্রাউন্ড। তারপরে এখান থেকে একটা বৃত্ত নেই, ইলিশ টুল, এটার স্ট্রোক অফ আর ফিল কালার দিলাম এটা মিডিল অ্যালাইন করে নেই। এখানে এই কালারটা মনে হচ্ছে পিক করার ক্ষেত্রে ভুল গেছে, কালারটা পারফেক্ট মনে হচ্ছিল না। RGB তাহলে মিডিলটার আরেকটা কপি নিয়ে নিই, কন্ট্রোল জে চেপে কপি করলাম। কপি করে এটার কালারটা আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড থেকে নিলাম, নেয়ার পরে কন্ট্রোল টি শিফট অল্টার চেপে এটা প্রয়োজন মতো ছোট করে নিলাম, যতটা প্রয়োজন হয়। আর একটু ছোট করি, ওকে। তারপরে ইমেজ নিয়ে আসি, মডেলের ইমেজ, এখান থেকে প্লেস করার পর এই যে মডেলের ইমেজটা নিয়ে আসি, মডেলের ইমেজটা প্লেস করে দিলাম। এবার মডেল ইমেজটা আমি বড় করে নেই, নেয়ার পরে ঠিক এটার সাথে এটা আমি নিচেরটার সঙ্গে ক্লিপিং মাস্ক করে দিই, ক্লিপিং মাস্ক করে দিলাম। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আমি এখানে ছোট করা যতটুকু প্রয়োজন সেভাবে আমি এটা বসায় দিচ্ছি। এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার আমাদের এখানে ব্ল্যাক ব্যবহার করছে, আমার মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে ব্ল্যাক ব্যবহার করলেই ভালো হবে। তাহলে আমরা এখানে কালার কারেকশন করি, এখান থেকে চলে যাই হিউ অ্যান্ড স্যাচুরেশনটা নিচেরটার সঙ্গে ক্লিপিং মাস্ক করে দিই, তাহলে শুধু নিচের ইমেজটার সাথেই কাজ করবে। এখান থেকে সায়ান কালার সিলেক্ট করলাম, স্যাচুরেশন একেবারে ডাউন করে দিলাম। তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ডটা কি হইলো, একেবারেই ব্ল্যাক হয়ে গেল। যেখানে সায়ান কালারটা আমরা রিমুভ করে দিলাম। তারপরে আর কি ব্যবহার করা হয়েছে, এই পাশে একটা শেপ, এই পাশে একটা শেপ, সিম্পল। তাহলে এখান থেকে একটা রেক্টেঙ্গুলার টুল নিলাম, তারপরে এখান থেকে এখানে অনুমান করে কালার আমি দিয়ে দিলাম। এটা যেহেতু আমি নিচে রাখতে যাচ্ছি, এটা আমি ইমেজের নিচে করে দিলাম। নিচের পর কন্ট্রোল টি দিয়ে আমি জুম করে দেখি কোথাও ভুল আছে কিনা। এটা মনে আরেকটু উপরে উঠালে ভালো হবে। ওকে, এখান থেকে একেবারে সমান করে দিলাম, এই পাশ থেকেও সমান। এই যে মিডিল পরের যেটা আছে এখানে আমরা এখানে একটা শ্যাডো ব্যবহার করছি, অলরেডি আপনাদের দেখাইছি। এখানে আমি একটা ড্রপ শ্যাডো দিই, এটারও নিচে যাবে। এই লেয়ার এখান থেকে ডাবল ক্লিক করে এফএক্স
ড্রপ শ্যাডো রেস্ট করে দিলাম, অপাসিটি ডিস্টেন্স 5, রাখলাম। আগের ইমেজটাতে কত কত ব্যবহার করা হচ্ছিল এটা একটু আমি দেখে নেই, তাহলে এখানে একটু সুবিধা হবে। 0.1673, তাহলে এখানে দেখেন আমরা কিন্তু কি কি জানি। এখানে ডিস্টেন্স হচ্ছে আমাদের কতটা ডিস্টেন্স থাকবে, স্প্রেড হচ্ছে এজটা আমাদের কতটা হার্ডনেস হবে, আর সাইজটা হচ্ছে কতটা ছড়াবে। আপনি যতটা সরাইতে যাচ্ছেন সেই হিসাবে এটা বাড়ায় আমরা দিয়ে দিব। ডিস্টেন্স রাখতেছি না আমি, এখান থেকে যতটা ছড়ানোর প্রয়োজন সেই হিসাবে আপনি সরাই দিবেন। আমি চাচ্ছি তো এজ বরাবর আরো ফাঁকা হবে। এখানে একটা শ্যাডো চলে আসলো। ঠিক একইভাবে এ পাশের যে এটা আছে এটা আমি কন্ট্রোল জে চেপে কপি করলাম। কপি করে, আচ্ছা কপিটা পরেই করি, তার আগে আমরা টেক্সটগুলো লিখে নিই। টেক্সটগুলোর মধ্যে যেমন ছিল উইন্টার সেল, সবগুলো বড় হাতের করে দেই। এখান থেকে বড় হাতের, এখান থেকে অটো, উইন্টার টেক্সট কালার দিলাম হোয়াইট, লালের মধ্যে সাদা কালারটাই ভালো লাগে। উইন্টার সেল, এখানে সেল লেখাটাকে হাইলাইট করতেছে, এখান থেকে এটা কপি করে নিয়ে আসলাম। SALE, এখান থেকে এটা বোল্ড। এখন ডিজাইনটা নির্ভর করবে নিজের উপর। এটাকে আরেকটু বড় করে দেই। ওকে, তাহলে এই দুটো এখন অ্যালাইন করে নেই। সেলের সাথে উইন্টারকে আমি অ্যালাইন করে দিলাম। তারপরে দুইটাকে এবার গ্রুপ করে নিই। দুটাকে আমি গ্রুপ করলাম। যে গ্রুপ করার পর পিছনের যে শেপ আছে সেই শেপের সাথে আমি এটা অ্যালাইন করি। যে গ্রুপ করলাম, গ্রুপ করে শেপটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে টেক্সটটাকে আমি মিডল লাইন করলাম, অর্থাৎ এটা উপরে যতটুকু ফাঁকা নিচেও ততটুকু ফাঁকা। তারপরে এই রেক্টেঙ্গুলার শেপ সহ এটাকে আবার একটা গ্রুপ করলাম, গ্রুপ করে পুরোটাকে একবারে কপি দিচ্ছি। একবারে কপি দেওয়ার কারণটা হচ্ছে কি, তাহলে আমরা এই যে এখান থেকে আমরা টেক্সটটা একবারে ব্যবহার করতে পারবো। এখান থেকে আমি এপাশে মিলাইলাম, আর এপাশ থেকে এই যে এপাশেও মিলাইলাম। জাস্ট এখান থেকে আমরা এখন টেক্সটটা বের করে নিই। মাউসে এটা অসুবিধা করতেছে। যে টেক্সটগুলো আছে টেক্সটগুলো আমি এখান থেকে বের করে নিলাম। এটা আমি অ্যারো কি দিয়ে বের করতেছি। আমি এখানে লিখলাম 50% অফ, ও অফ চলে আসলো। ঠিক এটাকেও আমরা চাইলে এটার সঙ্গে মিডল লাইন করে নিতে পারি। অলরেডি মিডল লাইন আছে, তবে এটা আরেকটু সরে গেলে ভালো লাগবে। আসলো। এখন আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু এপাশে লোগো শপ নাও ওয়েবসাইট, তাহলে লোগো শপ নাও ওয়েবসাইট আমরা তৈরি করে ফেলি ঠিক সিম্পল ভাবে। তাহলে লোগো প্রথমে এখান থেকে
রেক্টেঙ্গুলার টুল নিলাম, একটা, এটার একটা কপি নিয়ে নিলাম। যদি টেমপ্লেট বেস তৈরি করতে চান তাহলে এটা আমাদের আগে স্মার্ট অবজেক্ট করে নিতে হবে। লোগো, এটা আমি নরমালি রাখতেছি। পরে পুরোটাই হচ্ছে আমাদের লোগো। লোগোকে এটা বরাবর আমি অ্যালাইন করলাম। তারপরে এই পাশে শপ নাও, এই যে এখান থেকে আমি একটা রেক্টেঙ্গুলার নিলাম, নেওয়ার পরে এখানে আমি আর্ট করলাম। আর্ট করার পরে ফিল কালার অফ, এখান থেকে এই কালার পিক করলাম। পিক করার পর এবার আমরা রেডিয়াসটা ঠিক করি। এটা দিই 20, রাউন্ডেড আরেকটু মনে বাড়াইলে ভালো হবে, 30 দিই। ওকে, এবার আমরা লিখে দিই শপ নাও, SHOP, শপ নাও। সব বড় হাতের অক্ষর করে দিই, তাহলে আরো বেশি হাইলাইট হবে। শপ নাও, এখান থেকে বোল্ড করব কি, আচ্ছা বোল্ড রাখি। লেখাটাকে একটু চাপাই দিই, বেশি চাপাইলে ভালো দেখাচ্ছে না, আমি অন্য একটা ফন্ট দিই। দিলাম এখান থেকে এটা এখানে -50, একটু চাপাইলাম। চাপানোর পর নিচের এটাকে একটু বড় করে দেই। অলটা চাপতেছি যাতে দুপাশ থেকে সেটা পারফেক্ট ভাবে বড় হয়, এই জন্য আমি অলটা চাপতেছি। নিচের দিকে ওয়েবসাইট, এটার ক্ষেত্রে ব্লিড বা এই ঝামেলাগুলো কিন্তু নাই। site.com নিলাম, এখানে সাইজ ছোট হাতের করব, এটা হচ্ছে থিন, এখান থেকে দিলাম 60 ছোট হয়ে যাচ্ছে। নেওয়ার পরে এই ওয়েবসাইটটাকে এই স্বপ্নার সাথে অ্যালাইন করে নিলাম। আর যেখানে আরেকটা জিনিস দেখবেন, যেখানে ব্যাকগ্রাউন্ডে একটা ডট ডট দেয়া আছে, চাইলে ওইটা আমরা খুবই সিম্পল ভাবে তৈরি করে নিতে পারি। তাহলে এখান থেকে নিলাম রেক্ট্যাঙ্গেল টুল, দিলাম, এখান থেকে আমরা এটা ড্যাশ ড্যাশ করে নিব। এখান থেকে মোর অপশন দিলাম, সেন্টার দেওয়ার পরে ড্যাশ ড্যাশ অন করলাম। দেখেন এখানে ড্যাশ ড্যাশ হয়ে গেছে। আমরা এখন কতটা ড্যাশ নিব সেটা আমি দিলাম। এখানে 10 যদি দেই, 10 বেশি হয়ে যাচ্ছে, 6, ওকে 6 হতে পারে পারফেক্ট। এখান থেকে এটা নিলাম,
কন্ট্রোল টি চেপে এটা আরেকটু ছোট করে দেই। আমি ফোন না করলে তো আমি বুঝাইতেই থাকতাম, বুঝতেই পারতাম না যে ইন্টারনেট চলে গেছে। এই ডিজাইনটি কি আপনাদের দেখাইছিলাম জাস্ট নাকি? মুভ দিলেন, দেখাইছিলাম। শেপটা যে নিলেন পুরো শেপটা। এই যে এখানকার এই শেপটা পর্যন্ত। স্ক্রিন শেয়ার হয় না এই পাশে। ও স্ক্রিন শেয়ার হয়নি, প্রেজেন্ট নাও। স্ক্রিন শেয়ার, এটা মনে হয় আপনাদের একবার দেখাইছিলাম নাকি আবার। আচ্ছা যাই হোক, না ভাইয়া তাহলে অন্য একটা ব্যাচ হয়তো দেখাইছিলাম। তাহলে দেখেন যেটা আমি করতেছিলাম এখান থেকে এই যে ডট ডট নিচে এটা কিভাবে এটা দেখাইছি। এটা তখন ইন্টারনেট ছিল কি? একদম ফার্স্টেই ছিলেন ভাই, জাস্ট ওই যে স্কয়ারটা নিচে ও কালার পিক করছিলেন যে সেট দিছেন হয়ে গেছে। ও বুঝতে পারছি, আমি এতটুকু করে ফেলছি, আমি তো বুঝতেই পারিনি যে ইন্টারনেট চলে গেছে। না আমার মনে হয়েছে আপনি মনে হয় বুঝতে পারেন এই জন্য কল নাই। Okay, তাহলে আবার শুরু থেকেই আসি। আমার জানি না মোবাইলে যতটুকু মেগাবাইট আছে কতটুকু চলবে। আচ্ছা এখানে ডাবলই থাক। এখান থেকে স্ট্রোক অফ ফিল কালার এটা নিয়ে নিলাম, এটা আমি নিচে দিয়ে দিচ্ছি। এখান থেকে নিচে দিলাম আর জুম করে কন্ট্রোল টি দিয়ে এটা আমি এখানে পারফেক্ট ভাবে মিলাই নিচ্ছি, উপর থেকে এখানে আর এটার উপর থেকে এটার বৃত্তর সাথে মিলাই নিলাম। নেয়ার পরে বেশি চলে গেছে, আচ্ছা ঠিক আছে, আগে আমরা শ্যাডোটা দিয়ে নিই। এখানে দেখেন হালকা করে একটা চারদিকে শ্যাডো আছে, আমরা এটা কিভাবে দিতে পারি? অলরেডি আমরা লেয়ার স্টাইল সম্পর্কে আলোচনা করছি। তাহলে এখান থেকে আমি ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে চলে গেলাম ড্রপ শ্যাডো। তাহলে ড্রপ শ্যাডো দেই, সাইজ বাড়াই, স্প্রাইট একটু বাড়াই। সাইজ কি করে? আমাদের শ্যাডোটাকে বাড়াই। স্প্রাইট কি করে? এজ বরাবর এটা বাড়ায় কমায়, ডিসটেন্স 0 করে দিই, ডিসটেন্স 0, তাহলে একেবারে মিডিল বরাবর চারপাশ থেকে সেটা ছড়াবে। আর অপাসিটিও চাইলে বাড়াই দিতে পারি, এটা আমি 90 ডিগ্রির মধ্যে রাখলাম এদিক থেকে। ওকে, এবার তাহলে পিছনের এই শেপটা নেওয়ার ক্ষেত্রে আমার সুবিধা হবে। একটা মিডিল বরাবর এখান থেকে শেপ নিয়ে নিলাম। এবার আমরা টেক্সট নেই, এখান থেকে দিলাম টিইআর, যেহেতু সে সুইটার পরে আসতে একটা উইন্টার সেলের ডিজাইন করি, টেক্সট নেই, ল্যাটোই থাক সমস্যা নেই। এখান থেকে এটা আমি সাইজ ফুল করে দিলাম, এখান থেকে এটা লাইট রাখলাম, দেই 100 উইন্টার। এটারে একটা কপি নিয়ে নিই, কপি নেওয়ার পরে উইন্টার সেল অ্যাশ অ্যাশ এ এল ই সেল, এটাকে মার্ক হাইলাইট করতে যাচ্ছি এই জন্য এটা আমি এটা বোল্ড করলাম এবং এটা সাইজও বাড়াই দিই 130। এখন দুইটাকে আমি অ্যালাইন করি, সেলের সঙ্গে উইন্টারকে অ্যালাইন করি, সেল সিলেক্ট করে উইন্টার আমি অ্যালাইন করলাম। তারপরে দুইটার মধ্যে ডিসটেন্স যতটুকু প্রয়োজন সেই হিসাবে রাখলাম, রাখার পরে দুটাকে একটা গ্রুপ করলাম, গ্রুপ করে পিছনের শেপের সাথে অ্যালাইন করতেছি। কন্ট্রোল চেপে সিলেক্ট করে পিছনের শেপের সাথে আমি মিডল লাইন করলাম, এটা একটা গেল। তারপর হচ্ছে ঠিক একইভাবে এটাকে আমরা পুরাটাকে আমি আবার একটা গ্রুপ করে কপি করতেছি, গ্রুপ, এটা হচ্ছে নাম দিলাম উইন্টার, WINTER উইন্টার। পুরোটাকে আমি একটা কপি করে নিচ্ছি, কপি করে এই পাশে রাখে দিলাম, এই পাশ থেকে মিলাই নেই, ঠিক আছে।
টেক্সটটা আমি সরায় নিলাম। সরায় নিয়ে এখানেও চেঞ্জ করে দিই, তাহলে এখানে 50% নিচের এটা হচ্ছে অফ, ও ডবল এফ। অফ, এটাকে আবার মুভ করে মিডিল বরাবর করি। নিয়ে আসলাম। এবার দেখেন এই যে এদিক থেকে একটা লোগো আছে, উপরে লোগো থাকবে, লোগো দিয়ে দিই, জুম করে নিলাম, এখানে নিলাম, এটারে একটা কপি দিয়ে দিই, এখান থেকে অল্টার চেপে কপি নিয়ে নিলাম, এটা হচ্ছে লোগো। টেক্সট, এখান থেকে নাম দিলাম লোগো, টেক্সট সাইজ এটা 100 করে দেই, আর বোল্ড এখানে নরমাল করে দেই। লোগোটা পুরোটাই একটা গ্রুপ করে দেই, গ্রুপ, এটা হচ্ছে লোগো। লোগোটা এখানে, হ্যাঁ বলেন। লোগো আর এখানে যে লোগো যে টেক্সটটা আর যে ইয়েটা আছে, লোগো যে করছেন টেক্সট আর যে ইয়েটা আইকনটা, এটা কি এটার সাথে কি অ্যালাইন করছেন? হ্যাঁ, আমরা অ্যালাইন বলতে আপনি চাইলে এখন এটার সঙ্গে অ্যালাইন করে নিতে পারেন আপনার ডিজাইন অনুযায়ী। এখন আমি এখানে ফুললি অ্যালাইনটা করে নিই আমি। এখন আপনি চাইলে আপনার ডিজাইন অনুযায়ী চাইলে এই টেক্সটের সাথে অ্যালাইনটা করতে পারেন, বা আপনার ডিজাইন আইডিয়া অনুযায়ী অ্যালাইনটা করে নিয়ে নেবেন। আমরা এখানে দিয়ে দিলাম, কারণ এখানে লোগো তো চেঞ্জ হতে পারে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম লোগো হয়, তারপরে কালার বেস আমাদের ডিজাইনটা করতে হয়। এটা এই পাশে শপ নাও দিই, ঠিক আমি এই ডিজাইনটার মতো একটা কথা, এই যে পাশে আছে শপ নাও, এখান থেকে আমি একটা রেক্টেঙ্গুলার টুল নিলাম, টুল নেওয়ার পর এটা অফ, আর এদিক থেকে ঠিক এই কালারটা অ্যাড করলাম। তারপর দেখেন এটা আমরা রাউন্ড করে নিই, 20 দিই, 25, ওকে 25 মনে হচ্ছে পারফেক্ট। এখান থেকে এখন নতুন আবার টেক্সট নেই, এতে ক্লিপিং মার্কস হয়ে গেছে, বাইরে থেকে ক্লিক করে আবার টেক্সট নিয়ে এখানে ক্লিক করি, তাহলে দিই শেষ, ওকে সব নাও, পুরোটা নিলাম, এখানে -50, সবগুলো মনে -50 হয়ে গেছে, শুরুতে দেখার দরকার ছিল। এটার সঙ্গে তাহলে একটু বড় করে দেই, নিচের শেপটা কন্ট্রোল টি অল্টার চেপে দুপাশ থেকে বড় করব, এই জন্য আমি অল্টার চাপতেছি। শেপটাকে সিলেক্ট করে, অন্য কিছু ক্লাস আছে ভাইয়া না তখন? হ্যাঁ অন্য ব্যাচের ক্লাস আছে, এটা আরেকটু ছোট করে দিই 90, এটা একেবারে মিডিল বরাবর করে নিই, মিডিল বরাবর করলাম। এই দুইটা আবার আরেকটা গ্রুপ করে দিই, গ্রুপ করে এটা একটু উপরের দিকে দিয়ে নিচের দিকে ওয়েবসাইটের নাম লিখে দিই, www.yourwebsite.com, ছোট করে দিই সাইজ, এটা সাইজ দিয়ে এখানে 50 মনে বেশি ছোট হয়ে যাচ্ছে, 60 দিলাম, তার সাথে টেক্সট সব ছোট হাতের করে দিলাম এবং এটা চিকন করে দিই। এটা আবার সফটওয়্যার শেপের সাথে অ্যালাইন করি।
এখান থেকে এটা অ্যালাইন করে নিলাম। গেল। এখানে একটা জিনিস, পিছন দিকে যে ছোট্ট ছোট্ট করে দাগগুলো দেওয়া আছে, এটাও আমরা ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তাহলে কিভাবে করব? এখান থেকে রেক্টেঙ্গুলার টুল গেলাম, এখানে একটা শেপ নেই, বরাবর শেপ নেওয়ার পরে আমরা তাহলে এখান থেকে ড্যাশ ড্যাশ করার জন্য এখান থেকে গেলাম, এখান থেকে চলে গেলাম মোর অপশন, আমরা এখানে এটা ড্যাশ ড্যাশ অন করে দিলাম, এটা দিলাম সেন্টার, সেন্টার বরাবর হবে। আমরা এখানে যতগুলো ড্যাশ চাই সেই হিসাবে বা গ্যাপ কতটুকু চান সেই হিসাবে এটা বাড়ায় কমায় নিয়ে নিলেন। তারপরে কন্ট্রোল টি চেপে এটা যতটা প্রয়োজন সেই হিসাবে পারফেক্ট করে নিয়ে নেন। উপরের দিকে এটা পুরোটা মিলাই দিলাম, একটু বাড়াই দিই, এই পাশ থেকে এটা বাড়াই দিলাম, তারপর এটা মুভ করে সাইডে দিলাম, আর এই পাশ থেকে আরেকটু ছোট হলে মনে হয় ভালো হবে, দিয়ে দিলাম। এটা এখন কালার দেই, এখান থেকে এই কালারটা নেয়ার পরে যেহেতু আমরা এটা স্ট্রোক, সেহেতু আমাদের স্ট্রোক কালার দিতে হবে। এখান থেকে স্ট্রোক কালার এটা দিলাম, কিন্তু আমরা চাচ্ছি যে এখান থেকে আরেকটু ডার্ক করে দিব। ডার্ক কালারটা চলে আসলো। এটা পুরোটাই কপি করে এখান থেকে অল্টার চেপে চেপে আমি আনুমানিক করে কপি করে নিয়ে নিলাম। খুব মনে হয় বেশি হয়ে গেছে, এখান থেকে সবগুলো ধরে ডিস্ট্রিবিউট করলাম, গ্রুপ করার পর যেহেতু এটা ডিজাইনের নিচের দিকে থাকবে, এটা একবারে আমি নিচের দিকে নিয়ে গিয়ে চাইলে কন্ট্রোল টি দিয়েও আরো ছোট বড় করে নিতে পারেন, যেহেতু আমাদের শিফট চাপলে রেশিওটা ঠিক থাকতেছে। আর এই পাশ থেকে অপাসিটি কমাই দেই, সিম্পল একটা অ্যাড ডিজাইন দিক থেকে হয়ে গেল। এটা আমি সেভ এস করি, সেভ ফর ওয়েব করলেও হবে। এখান থেকে আমি জেপিজি করি, জেপিজি দেখি এটা আমাদের টেক্সট চেকিং কি বলতেছে, দিলাম। তারপর হচ্ছে ফেসবুকের এখানে আসার পরে এই যে টেক্সট ওভারলে, হ্যাঁ রেকর্ডিং তো অন আছে। হ্যাঁ অন আছে। এখানে আপলোড করি, বুঝতেছি না পপ আপ মেনুও নাই। এখন এই লোডিংটা এখন আসতেছে। ডেস্কটপ থেকে ইমেজটা আমি এখানে সিলেক্ট করলাম, ইমেজটা আপলোড হচ্ছে। আচ্ছা, গুগল ক্রোম ব্রাউজারে দেখি, অন্যান্য ব্রাউজারগুলোর ক্ষেত্রে কেন সমস্যা হচ্ছে। ওয়েব, এখান থেকে আপলোড, আপলোড করে যে ইমেজটা তৈরি করলাম এটা পারফেক্ট কতটুকু, তাহলে এখান থেকে এটা চেকিং করা যাবে। এই যে এখানে একটা জিনিস দেখছেন আপনারা, আপনারা তো আছেন তাই না? এই যে ইমেজ টেক্সট এখানে কি আসছে বলেন দেখি। হ্যাঁ, তাহলে ইমেজ টেক্সট এখানে কি আসছে বলেন দেখি। হ্যাঁ, তার মানে এই অ্যাডটা কি হয়েছে বলেন দেখি, পারফেক্ট। আর এদিকে দেখেন আরো কয়েকটা আছে, ইমেজ লো, মিডিয়াম, হাই।
তার মানে এই ইমেজটা ডিজাইনের দিক থেকে ঠিকঠাক আছে। তাহলে আমরা ডিজাইন করার পরে আবার এই ওয়েবসাইটটা অলরেডি আপনাদের গ্রুপে দিয়ে দিছি, এখান থেকে আমরা চেক করে দেখবো এটা ঠিক আছে কিনা। যদি এখানে ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে টেক্সটগুলো ছোট বড় করে বা এগুলা এভাবে আমরা ঠিকঠাক করে নিতে পারি। তাহলে এখন আপনাদের যেটা হোমওয়ার্ক হচ্ছে আগামীকাল আমরা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলবো। নাহিদ ভাই আপনি শুরুর দিকে ছিলেন না, ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলবো। অন্যান্য তুলনামূলক আমাদের একটু বেশি পরিশ্রম করতে হবে। আমরা ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে একেবারেই যারে টার্গেট করবো যে আমরা টানা 60টা কন্টেস্ট করব, প্রতিদিন 5টা করে কন্টেস্টে জয়েন করব এবং প্রত্যেকটা অর্থাৎ আপনাকে দিনে এখন 10 থেকে 12টা বিজনেস তৈরি করতে হবে, তার সাথে ক্লাসের হোমওয়ার্কগুলো করতে হবে, অর্থাৎ আপনার দিক থেকে চাপ অনেক বেড়ে যাবে। তাহলে রাইট ভাই আগামীকাল ফ্রিল্যান্সার যেহেতু অ্যাকাউন্ট খুলবো, আপনি আপনার নতুন ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আপনার আছে? আছে একটা, ওইটা স্যার ডাটা এন্ট্রি দিয়ে খুলছি। আচ্ছা যাই হোক, একজনকে বলছে আগামীকাল দেখার পরে আমরা কন্টেস্টে অ্যাটেন্ড করব, এটাই। তাহলে এখন পর্যন্ত কারো কোনো ফেসবুক কভার ডিজাইন বা অ্যাড ডিজাইন সম্পর্কে কারো কোনো প্রশ্ন? আমি কিন্তু আপনাদের ইমেজ সহ চেক করিয়ে দেখাই দিলাম। এখানে যে আমাদের টেক্সটটা ওকে না আসতো বা লো মিডিয়াম আসতো সেই হিসাবে আমাদের এটা কমা বাড়া করাইতে হইতো, বা ডিজাইনটা এখানে আমার টেক্সটগুলো ছোট করতে হইতো, ডিজাইনের এলিমেন্টগুলো একটু সরাইতে হইতো, দেখতে হইতো যে কিভাবে ম্যাচিং খায়, আবার যেন ডিজাইনটাও সুন্দর দেখায়। তাহলে আপনাদের এখন কাজ হচ্ছে এখান থেকে ফেসবুক কভার ডিজাইন সিলেক্ট করে কয়েকটা ডিজাইন কপি করা, 5টা ডিজাইন কপি করবেন। এখন 5টা ডিজাইন বলতে কি অনেক যে কাজ এমনটা আমার মনে হচ্ছে না আপনাদের জন্য, কেননা আপনারা এখন ডিজাইন সম্পর্কে জানেন। 5টা ডিজাইন কপি করবেন, আর এক একটা ডিজাইন যদি আপনি দ্রুতভাবে অত কঠিন ডিজাইনগুলো আপাতত করার দরকার নেই, মিনিমাল সিম্পল ডিজাইনগুলো করেন। ভাই হ্যাঁ ভাই, না বলছিলাম যে স্যার ফ্রিল্যান্সার যেহেতু এক ইমেল যদি কারো এক মানে একটা ইমেলে যদি ফাইবারে হোক বা ফ্রিল্যান্সারে হোক খোলা থাকে, ওই ইমেল দিয়ে কি আবার ফাইবারে বা ইয়াতে খোলা যাবে? যদি শুধু ফাইবারেই খুলেন ফাইবারে আর খোলা যাবে না, আর যদি ওই ইমেল দিয়ে আলাদা করে ফ্রিল্যান্সারে আলাদা খোলা যাবে, ফাইবারে আলাদা খোলা যাবে, কিন্তু একটা দিয়ে ডবল এখন খোলা যাবে না। তাহলে একটা যেটা আমি যে ইমেল দিয়ে খুলছি ফ্রিল্যান্সার, এটা কি চেঞ্জ করা যাবে, যে ওই যে আমাদের কাজের ইয়াগুলো চেঞ্জ করা যাবে? হ্যাঁ যাবে, চেঞ্জ করা যাবে ভিতর থেকে, এটাই। তাহলে আপনাদের দিক থেকে এখন আমি যেটা বললাম, সামনের দিক থেকে অনেক বেশি চাপ নিতে হবে, ওই দিক থেকে একটু প্রস্তুতি নেন, যেহেতু আমরা অনলাইনে আর্ন করতে চাচ্ছি। আর আপনাদের আগামীকালে হোমওয়ার্ক থাকতেছে 5টা ফেসবুক কভার ডিজাইন। আমি ক্লাস শেষ করতে যাচ্ছি, ইন্টারনেট তো তেমন নাই, তাহলে কারো কোনো অ্যাটেন্ডেন্স তো দেওয়া হয়নি। অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই।